বিজেপি শাসিত রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার এবং হেনস্থা, বিশেষ করে বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি বলে তাদেরকে বাংলাদেশে ছুঁড়ে ফেলার মতো ঘটনা আমরা শুনেছি। আর তারপরেই কিন্তু মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ডের পক্ষ থেকে যে পিআইএল করা হয়েছিল সুপ্রিম কোর্টে, করেছিলেন মেম্বার অফ পার্লামেন্ট সামিরুল ইসলাম, এবং তিনি মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ডের চেয়ারম্যান। আমরা সরাসরি তার থেকে জেনে নেব যে সুপ্রিম কোর্ট খুব গুরুত্বপূর্ণ একটি রায় দিয়েছে, যে একেবারে বিজেপি শাসিত রাজ্যগুলির কাছে হলফনামা চেয়েছে যে কেন এই অত্যাচার করা হচ্ছে, কেন বাংলায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি কথা বলে নেব। সামিরুল ইসলাম, কি বললো আজকে সুপ্রিম কোর্ট? আজকে আমরা যে পিআইএল ফাইল করেছিলাম মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড থেকে, তার আজকে হিয়ারিং ছিল সুপ্রিম কোর্টে। আপনারা সবাই জানেন যে বিগত কয়েক মাস ধরে বাংলায় কথা বললে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছিল এবং মারধর করা হচ্ছিল, ইল্লিগালভাবে ডিটেনশন করা হচ্ছিল, যেটা ভারতবর্ষের আইন অনুযায়ী যেটা করার কোনো নিয়ম নেই, এবং কোনোভাবে রাজ্য সরকারকে কোনো ইনফরমেশন শেয়ার করছিল না কোনো রকমভাবে। এবং তার ফলে আমরা বিভিন্ন স্টেটের এগেনস্টে যে ডকুমেন্ট আমরা পেয়েছিলাম, যে তার জন্য আমরা একটা পিআইএল ফাইল করেছিলাম ওই ডকুমেন্টগুলোকে নিয়ে। এবং সেখানে যে হিয়ারিংয়ে যেটা কিছু কোশ্চেন উঠে এলো, এবং যেটা অনারেবল জাস্টিস সুপ্রিম কোর্ট যেটা বললো, ফার্স্ট যেটা উনি কমেন্ট করলেন যে এটা কি মেকিং এ ইউএস লাইক ওয়াল তৈরি করছেন, মানে যেটা হয়তো বলতে চেয়েছেন দেওয়াল খাড়া কথা, যে বিভিন্ন স্টেটের সঙ্গে দেওয়াল খাড়া করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আমি বলি যে পশ্চিমবঙ্গ থেকে 22 লক্ষ মতো মানুষ যারা বিভিন্ন স্টেটে কাজ করতে যায়, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেও 1.5 কোটির ওপর মানুষ পশ্চিমবঙ্গে শান্তিতে কাজ করে। ভারতবর্ষের সংবিধান কি বলে, যে কেউ যে কোনো স্টেটে কাজ করতে যেতে পারে, তার কনস্টিটিউশনাল রাইটস আছে, সংবিধান রাইটস আছে। কিন্তু দেখা যাচ্ছিল যে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা দিয়ে নানাভাবে টর্চার করেছে। এবং ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন। এবং আমাদের পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলুন, আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলুন, আমাদের মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড বলুন, ওনার নির্দেশে আমরা দিনরাত এক করে অনেক কিছু আমরা পাবলিক করতে পারিনি, এত কাজের মধ্যে ছিলাম আমরা। প্রত্যেক দিন নানা ইস্যু বিভিন্ন স্টেটে, তার জন্য আমরা পিএল করেছিলাম। এবং ওইটা একটা কমেন্ট করে। এবং সেকেন্ড যেটা উনি ডিফারেন্ট স্টেট, যেসব স্টেটের এগেনস্টে আমরা ডকুমেন্ট দিয়েছিলাম যে কীভাবে অত্যাচার করা হয়েছে, দেখুন তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং ওই ডিফারেন্ট স্টেটকে, বিজেপি শাসিত রাজ্যগুলো মেনলি, তাদেরকে অনারেবল সুপ্রিম কোর্ট বলেছে ইমিডিয়েটলি এফিডেভিট জমা দিতে, কেন এরকম করা হয়েছে। তারপরে যেটা আরেকটা ভালো গুরুত্বপূর্ণ মন্তব্য এসছে ওখানে, এবং সেখানে অনারেবল সুপ্রিম কোর্টের জাস্টিস বলেছেন যে বাংলা এবং মানে পশ্চিমবঙ্গ এবং পাঞ্জাব, এই দুটো রাজ্যর সঙ্গে অন্যান্য বর্ডার এরিয়া, যেহেতু এই দুটো রাজ্যের সঙ্গে আপনার বিভিন্ন কান্ট্রির কালচারগত মিল আছে, ভাষাগত মিল আছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মানে বাংলায় কথা বললে কিন্তু বাংলাদেশি নয়। যদি আমি এই পরিপ্রেক্ষিতে মুক্তি করতে চাই, বাংলায় কথা বললে বাংলাদেশি নয়। বাংলা একটা ভাষা, আমাদের ভারতবর্ষের 22টা সাংবিধানিক যে ভাষা আছে তার মধ্যে বাংলা কিন্তু একটা ভাষা। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এমন একটা মেন্টালিটি তৈরি করে দিয়েছে বাংলায় কথা বলে সন্দেহ করো। আর একটা যেটা, এবং গুজরাটকে আমরা নতুন করে আবার পার্টি করেছি, গুজরাট থেকে ওইরকম অনেক কিছু পেয়েছি, পর নতুন করে অত্যাচার, হ্যাঁ গুজরাটকেও অ্যাড করেছি, সেটাও মানে করে নিয়েছে, পিটিশন অ্যাকসেপ্ট করেছে আমাদের। এবং যেটা একটা ভাইটাল ইস্যু, যেটা হচ্ছে অনেক পুশ ব্যাকের যে ইস্যুগুলো, আমরা অনেক পুশ ব্যাকের ইস্যু দেখেছি। আমির শেখকে আনা হয়েছিল, এবং সোনালী খাতুন যে 8 মাসের প্রেগনেন্ট লেডি, আমির শেখের থেকে ইস্যুটা একটু আলাদা। তার কারণটা কি, যে আমির শেখকে মানে এফআরআরও, যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে একটা এজেন্সি আছে হোম মিনিস্ট্রির আন্ডারে, তো সেই এফআরআরও সোনালী খাতুন এবং হচ্ছে সুইটি বিবি, 3টে মাইনর আছে, তাদের মুরারোয়ে বাড়ি, অরিজিনাল বাড়ি, তারা দীর্ঘদিনের ওখানে বাসিন্দা, তাদের 1951 সালে জমি দলিলও পাওয়া গেছে। দিল্লি পুলিশ ওদেরকে বাংলাদেশি বানিয়ে, ওদেরকে পশ্চিমবঙ্গ সরকারকে কোনো রকম কোনো ইনফরমেশন না দিয়ে ওদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেয়। ওরা কি দিল্লিতে কাজ করতো? সোনালী ও তার পরিবার কাজ করতো, ওদের মানে বাবারাও কাজ করতো, 20-22 বছর ধরে কাজ করতো। আমির শেখের ক্ষেত্রে কিন্তু ওই রকম এফআরআরও কোনো নোটিশ দেয়নি, যে জন্য আমির শেখেরটা মানে মানে যতটা ইজিলি আনা গেল, অনেকে হয়তো অনেক রকম মন্তব্য করছে, আমি জানি সবই, এটা জুডিশিয়ারি ম্যাটার বলে আমি বেশি বলিনি। এটা এফআরআরও চিঠি করেছে, সেখানে এফআরআরও তো প্রমাণ করে দিচ্ছে যে বাংলাদেশি। অথচ মুরাডোয়ে আপনারা ওকে ইনভেস্টিগেশন করতে পারেন, মুরাডোয়ে 1951 সালের ওদের দাদুর জমি দলিল আছে। এবং সেটার ক্ষেত্রে যেহেতু ওনাদের পরিবার থেকে হেভিয়াস কর্পাস মামলা ফাইল করা হয়েছিল, হেভিয়াস কর্পাস মামলা ফাইলটা খুব তাড়াতাড়ি ওঠা উচিত, কিন্তু কোনো কারণবশত মানে একটু ডিলে হচ্ছিল
মানে হাইকোর্টে, ক্যালকাটা হাইকোর্টে ওদের পরিবার থেকেই করা হয়েছিল। তাদের যা যা সাপোর্ট করা আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু ওরা অসহায় মানুষ, গরিব মানুষ, ঠিক আছে। তো আজকে সুপ্রিম কোর্ট যেটা বললো, সোনালির ইস্যুটা উঠেছিল, যেহেতু 8 মাসের প্রেগনেন্ট লেডি, এবং ওদেরকে বাংলাদেশে ফরেন অ্যাক্টসে মামলা দিয়ে দিয়েছে, এখন জেলে আছে ওরা। মানে এখানেও ফরেন অ্যাক্টস, এখানেও ফরেন অ্যাক্টস, মানে ভারতবর্ষের বাসিন্দা, ভারতবর্ষে বলছে ফরেন অ্যাক্টসে মামলা, মানে বেফারার করে দেশে এরা এখানকার নাগরিক নয়। বাংলাদেশে প্রমাণ দিয়ে বলেছে যে এরা ভারতবর্ষের নাগরিক, এবং বলছে যে ওরা বাংলাদেশি নয়, বা সেটার জন্য বলেছে যে ইমিডিয়েটলি যেন অনারেবল ক্যালকাটা হাইকোর্ট যেন মামলাটা তাড়াতাড়ি নিষ্পত্তি করে এবং তাড়াতাড়ি যেন শুনে, সেটাও বলেছে। এবং যেটা বলতে চাই আপনাদেরকে যে দেখুন, মানে বাংলা যদি আমরা দেখি, পশ্চিমবঙ্গে যারা পূর্বপুরুষ, না, এখানে একটা বিষয় একটু জেনে নিই। এই যে আপনি মামলা করেছেন মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ডের পক্ষ থেকে, এবং সুপ্রিম কোর্টের যে হস্তক্ষেপ, এর ফলে কি কিছুটা হলেও ওর অত্যাচার কমবে? দেখুন একদমই কমবে। মানে যে আজকে আমরা যে আজকে শুনানিটা শুনলাম, তাহলে কি আপনারা মামলা করতে দেরি করে ফেললেন? না না, আমরা মামলা তো এই আগে অত্যাচার তো দীর্ঘদিন হচ্ছে। না না, আমরা তো মামলা, আমরা ক্যালকাটা হাইকোর্টে তো আমরা অনেক মামলা ফাইল করেছি। প্রথম থেকে গুজরাটের দুটো, যখন উড়িষ্যাতে যখন হয়, তখন দুটো হেভিয়াস কর্পাস মামলা ফাইল করেছিলাম, ওরা চলে এসছে। তারপরে আমির শেখের মামলা ফাইল করেছে হেভিয়াস কর্পাস ক্যালকাটা হাইকোর্টে। একটা তো পদ্ধতি আছে, সোনালি খাতুন এবং সুইটি বিবি নিয়েও মামলা ফাইল করেছি, এবং ক্যালকাটা হাইকোর্টে একটা মামলা, 5টা মামলা ফাইল করা হয়েছে আমাদের। একটা তো প্রসিডিওর আছে যে ক্যালকাটা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। এবং আমরা, এটা তো ফার্স্ট হিয়ারিং নয় সুপ্রিম কোর্টে তো এর আগে একটা হিয়ারিং হয়েছিল। আমরা তো মানে 1 মাস আগে আমরা পিটিশনটা করেছি। কিন্তু আমরা আমির শেখের ইন্টারভিউ করেছিলাম, সেখানে আমির শেখ তার পরিবার বারবার যে দাবি করেছিল যে ঠিক আছে আমরা আমাদের ছেলেকে কাছে পেয়েছি, আমরা আনন্দিত, কিন্তু যে অত্যাচার আমার ছেলের উপরে হয়েছে, এভাবে কিন্তু বাংলার যে কয়েকশো পরিযায়ী শ্রমিকদের উপর যে অত্যাচার হয়েছে, তারা তো তার শাস্তি চায়। সেই শাস্তির ব্যবস্থা কিভাবে করবে? আমির শেখের মামলাটা নিয়ে গত পরশুই ক্যালকাটা হাইকোর্টে যেহেতু মামলাটা চলছে, এই মামলাটা তো শেষ হয়নি। আমাদের যারা লয়ার আছে এবং আমির শেখের পরিবার থেকে ক্যালকাটা হাইকোর্টে করা হয়েছে, মানে এপিডিপিটও করা হয়েছে, তার যেন যারা অপরাধী তার যেন শাস্তি হয় এবং কম্পেনসেশন যেন পাই। সেই মামলাটা মানে আবার কিছুদিন পর আবার শুনবে, কিছুদিন টাইম নিয়েছে, ঠিক আছে। ওটা ক্যালকাটা হাইকোর্টে চলছে। কিন্তু আমি রিগার্ডিং এ সুপ্রিম কোর্টের মামলাটা বলি, যেটা হচ্ছে যে ওভারঅল যেটা করা হয়েছে বিভিন্ন স্টেটকে নিয়ে, সেখানে 11টা মতো স্টেটকে অ্যাড করা হয়েছে। তো সেখানে আজকে যে হিয়ারিংটা শুনলাম, আমরা খুব আশাবাদী, এবং আমরা লিগ্যাল ব্যাটেল, মানে লিগ্যাল ফাইট, আমরা যতদিন না নিষ্পত্তি হচ্ছে, কখন তো হতে পারে না। দেখুন, আমরা প্রত্যেক ভাষাকে রেসপেক্ট করি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন আমরা প্রত্যেক ভাষাকে রেসপেক্ট করি। ভারতবর্ষ হচ্ছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য একটা দেশ, যেখানে নানা ভাষা নানা মত নিয়ে আমরা ভারতবর্ষে বসবাস করি। কি বাংলায় কথা বলি বাংলাদেশি, যে বাংলা ভাষার জন্য আজকে দেশ স্বাধীনতার ক্ষেত্রে সবের থেকে বড় ভূমিকা নিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষেরা। আজকে নেতাজি সুভাষচন্দ্র বোস বলুন, ক্ষুদিরাম বোস বলুন, মাতঙ্গিনী হাজরা বলুন, বা বিনয় বদল দীনেশ বলুন, কার অবদান নেই? রবীন্দ্রনাথ ঠাকুর বলুন, আজকে ভারতের জাতীয় সঙ্গীত সেটা বাংলাতে লেখা আছে, যেটা 140 কোটির মতো মানুষ কথা বলে। আজকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মানে বন্দে মাতারাম বলুন, যেটা আমরা স্লোগান হিসাবে ইউজ করি নানা ক্ষেত্রে, সেটা বাংলা ভাষাতেই করা হয়েছে। আজকে সেই ভাষাকে বাংলায় কথা বললে বাংলাদেশি বলা হচ্ছে। আজকে দেখা গেল যে দিল্লি পুলিশ বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বললো। এটা কীরকম অপমান বলুন তো এটা? তার জন্য আমাদের, যেমন আমরা লিগ্যাল ফাইট করছি, আমরা রাস্তায় নেমে আমরা ফাইট করব। আমাদের আমাদের নেতা অভিষেক দাও ফাইট করছে, আমরা সবাই মিলে ফাইট করব। এবং আপামর সমস্ত বাঙালি মানুষকে যারাই আছেন তাদের সবাইকে মিলে, যেহেতু একটা জাতিসত্তার উপরে একটা আঘাত আনা হচ্ছে, মানে সবাইকে মিলে আর প্রোটেস্ট করা উচিত। একটা বড় সমস্যা, আমাদেরকে অনেকে ফোন করছেন, অনেক পরিযায়ী শ্রমিক বন্ধু ভাইরা পরিবার থেকে, যে পুলিশ যখন তাদেরকে ডাকছে, বাংলাদেশি তকমা দিচ্ছে, তারা মানে আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, রেশন কার্ড, এই ডকুমেন্টগুলো সাবমিট করছে, তখন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো তো 50 টাকা দিয়ে বানানো যায়, ডুপ্লিকেট। দেখুন বর্ডার এরিয়া যদি দেখেন, যে বর্ডার এরিয়া দায়িত্ব ভারতীয়কে এইভাবে হেনস্থা হতে হবে। তার আগে বলি, বর্ডার এরিয়া কার দায়িত্বে? বিএসএফ এর দায়িত্বে। বিএসএফ কার দায়িত্বে? বিএসএফ হচ্ছে অমিত শাহ হোম মিনিস্ট্রির দায়িত্বে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট এজেন্সি। এটা তো স্টেটে কোনো হাত নেই। যদি কেউ ইললিগ্যাল বাংলাদেশ থেকেও আসে, তাহলে প্রথম তো মানে বিএসএফকে নিয়ে কোশ্চেন করা উচিত, যে বিএসএফ তাহলে কি করছে। দেখুন, আমাদের পশ্চিমবঙ্গের যে বর্ডার এরিয়া আছে, তা 90%-এর ওপর হচ্ছে ইলেকট্রিসিটির মাধ্যমে আছে, 5-7% মতো ফাঁকা থাকে, সেখানে তো পুরো বিএসএফ নিয়োগ করা আছে। বিএসএফ তাহলে কি করছে? তাহলে বিএসএফকে রেসপন্সিবিলিটি হওয়া উচিত। এবং আপনার যেটা বললাম না, যে আধার কার্ড, ভোটার কার্ড, মানে প্রত্যেকটা, ইভেন আমার কাছে অনেক ডকুমেন্ট এসছে কোচবিহারের কিছু বাসিন্দা থেকে আরম্ভ করে, আমাদের এখানে বিভিন্ন যাদের অনেকে পাসপোর্টে ছিল, পাসপোর্ট থাকাও
থাকার ফলেও ইলিগাল ডিটেনশন করেছিল, এবং অনেকে পুরানো জমির দলিলও দেখিয়েছিল, তার সাথেও ইলিগাল ডিটেনশন করিয়েছিল। মানে এটা একদম রাজনৈতিকভাবে বাংলা থেকে বারবার হারের ফলে যেভাবে ধরুন বিভিন্ন টাকা আমাদের বন্ধ করে দিয়েছে, সেইভাবে বাংলা থেকে প্রতিশোধ নেওয়ার জন্য অর্গানাইজভাবে এটা করা হয়েছিল। এটা কখনো ভারতবর্ষের কোনো আইন বলুন, সংবিধান কিন্তু বলুন। বিজেপি তো বলছে এটা নিয়ে আপনারা রাজনীতি করছেন। আচ্ছা, এই যে এতগুলো যে এক্সাম্পল দিলাম আমরা, আমাদের কাছে হাজার হাজার এক্সাম্পল বিজেপি আছে। তো বলছে রোহিঙ্গা সব। শুনুন, বিজেপি হচ্ছে সবসময় ডিভিসিভ পলিটিক্স করে। তাদের কোনো সময় হিন্দু মুসলিম, কোনো সময় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ঝামেলা লাগিয়ে দেওয়া। বিজেপির ফলে আজকে বাংলার যারা বিজেপি লিডার আছে তাদের ফলে যে একটা বাতাবরণ তৈরি হয়ে গেছে, তারাও অনেকটা মানে সেন্ট্রাল যা বলছে, ওদের কেন্দ্রীয় নেতৃত্ব যা বলছে, তার ফলে যে একটা বাতাবরণ তৈরি হয়েছে। যেমন আমি পার্লামেন্ট চলাকালীন, পার্লামেন্ট শেষ করে আমি নয়ডা এবং গুরগাঁওয়ে আমি 17টা মতো বস্তি ভিজিট করেছিলাম। প্রত্যেকটা বস্তি বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং অভিষেকদার নির্দেশে। এবং সেখানে গিয়ে যেটা দেখতে পেলাম, ওখানকার যারা লোকাল, ওখানকার বস্তিগুলো কেমন, ওখানে আপনার ঝুপড়ির মালিক থাকে এক একটা, কেউ 3,000, কেউ 5,000 টাকা ভাড়া দিয়ে থাকে, কেউ 20 বছর, 25 বছর, 30 বছর ধরে আছে। এমন নয় যে হঠাৎ করে কেউ চলে গেছে, ঠিক আছে। আপনারা কাজ দিতে পারবেন না তো কি এবার করবেন? বলছি, এবার সেটা কাজের ব্যাপারটা বলছি। এবং সেখানে গিয়ে যেটা দেখা গেল যে আমি যখন ঝুপড়ি মালিক থেকে জিজ্ঞাসা করছি, যারা ওখানকার স্থায়ী বাসিন্দা, কেউ নয়ডার বাসিন্দা, কেউ হরিয়ানার বাসিন্দা, যে এটা কেন আপনারা, ওদের মধ্যে একটা বাতাবরণ ধারণা তৈরি করে দিয়েছে বাংলায় কথা বললে বাংলাদেশি। কিছুদিন আগে যেটা পাওয়া গেল যে মধ্যবিত্ত বাঙালি আর মাইগ্রেন্ট ওয়ার্কার একটু যেহেতু ইকোনমিক্যালি উইক, মধ্যবিত্ত বাঙালি তাদেরকে বাংলায় কথা বললে হোটেল দিচ্ছে না। এটা কোনো পার্টিকুলার ধর্ম দেখা হচ্ছে না, না মুসলিম না হিন্দু, যে বাংলায় কথা বলে। যেমন মতুয়াদের অনেক ইস্যু এসছে, যারা বাংলায় কথা বললে বাংলাদেশের সন্দেহে অনেকে ফরেন অ্যাক্টে মামলা দিয়ে জেলে খাটছে পুনেতে। দিনাজপুর থেকে কিছু ইস্যু এসছে আমাদের কাছে, যারা মুসলিম নয় তারাও মুম্বাই হাইকোর্টেই খাটছে, তারা আমরা লিগ্যাল সাপোর্ট দিচ্ছি আমরা। মানে বিজেপির অনেক সমর্থকরা যে আনন্দে আছে যে শুধু মুসলমানদের উপর অত্যাচার, তা নয়। একদমই নয়। যেমন যে মতুয়া সম্প্রদায় যারা মানে বলছে যে আমরা তো বিজেপিকে ভোট দিয়েছিলাম, আমার ছেলেকেও জেলে ঢুকিয়ে দিয়েছে। পশ্চিম মেদিনীপুরে পিংলার একটা গ্রামে 12 জন যারা গুজরাটে কাজ করতে গেছিলেন, তাদেরকেও প্রচুর টর্চার করা হয়। তারাও কিন্তু কেউ মুসলমান ছিল না, তারাও বলেছিল যে আমরা বিজেপি সাপোর্টার ছিলাম। মানে বাংলায় কথা বললেই বাংলাদেশে। এবং আমি যেটা বলতে চাইছিলাম যে আজকে এই বাংলা ভাষায় দেখুন, আজকে যে সেলুলার জেল যদি আমরা দেখি, তা 70% মতো মানুষ আমাদের বাংলা ভাষায় পশ্চিমবঙ্গেরই মানুষ ছিল। আজকে দেশে কন্ট্রিবিউশন সব থেকে বেশি পশ্চিমবঙ্গের মানুষ, আজকে সেই ভাষাকে বলা হচ্ছে যে বাংলাদেশি বা বাংলা ভাষাভাষী করে, এবং কোনো রকম স্টেট গভর্নমেন্টের কাছে কোনো কিছু শেয়ার করা হচ্ছে না, কোনো রকম ডেটা নেওয়া হচ্ছে না। আর কাজের ব্যাপারে যেটা বলি, যে দেখুন, যদি মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বলছে তারা হয়তো জানেন না, কিংবা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীতভাবে এটা করছে, যে পশ্চিমবঙ্গ কিন্তু নাম্বার অফ স্টেট মাইগ্রেন্ট ওয়ার্কার নয়। তাদের হয়তো পড়াশোনা একটু করা উচিত বলে আমি মনে করি। টোটাল আমরা ডোর টু ডোর ক্যাম্পিং করে পশ্চিমবঙ্গ ছাড়া আপনি একটা স্টেট দেখাতে পারবেন না যেখানে মাইগ্রেন্ট ওয়ার্কারদের জন্য একটা বোর্ড আছে, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। কোন স্টেট নেই। নাম্বার 1 মাইগ্রেন্ট ওয়ার্কার কিন্তু ইউপি, বিহার, অন্য স্টেট, পশ্চিমবঙ্গ কিন্তু নয়, ঠিক আছে। টোটাল যদি আমি মাইগ্রেন্ট ওয়ার্কার দেখি, টোটাল পপুলেশনের 38% হচ্ছে মাইগ্রেশন হয় মানুষ। 38%, 45.2 কোটির ওপর মানুষ মাইগ্রেশন হয়। আর পশ্চিমবঙ্গে কত পেয়েছি আমরা? 22 লাখ ডোর টু ডোর ক্যাম্পিং করে দুয়ারে সরকারে অ্যাড করা হয়েছে। আমাদের যে 3,500 ডেটা এন্ট্রি অপারেটর আছে, সেখানে গিয়েও অফলাইন করতে পারে। আমাদের কর্মসাথী পোর্টালও আছে, সেখানেও আমরা এই করতে পারি, ঠিক আছে। এরকম কোনো মেকানিজম নেই কিন্তু অন্য স্টেটে কোথাও আপনি পাবেন না, এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে। আমাদের লিগ্যাল সেল আছে, আমাদের দিল্লিতে অফিস আছে। আমার যে কোশ্চেন পর্ব থাকে পার্লামেন্টে, সেখানে আমি অনেক কোশ্চেন করেছি। আমার 25% ওপর কোশ্চেন শুধু মাইগ্রেন্ট ওয়ার্কারই শুনে থাকে। ঠিকঠাক জবাব পেয়েছেন? কোনো রকম জবাব নেই। সিস্টেম মানে সেন্ট্রাল গভর্নমেন্টের কী রোল, কী সিস্টেম আছে, কোনো সিস্টেমই নেই, কোনো রকম রিপ্লাই দিতে পারছে না। কতজন মাইগ্রেন্ট ওয়ার্কারই হয়েছে, মানে তাদের জন্য কী কী ফ্যাসিলিটি আছে, যেটা তাদের সংবিধান রাইটস দিয়েছে, সেগুলো কোনো রকম ঠিকঠাক উত্তর নেই। সেই কোশ্চেনগুলো আমি অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দিয়েছি, কিংবা আমার যেহেতু ওয়েবসাইটে যান, সেই কোশ্চেনগুলো আপনারা পেয়ে যাবেন। মানে যেটা আজকে এটা খুব ভালো লাগলো যে আজকে সুপ্রিম কোর্টের এটা দেখার পর আমরা খুব আশাবাদী, কিছুটা আশার আলো, একদম আশার আলো। এবং আমরা এই ফাইট আমরা ছাড়বো না। পরবর্তীতে কি আরো তথ্য দেবেন সুপ্রিম কোর্ট? আমরা যা তথ্য চেয়েছে সব দিয়েছি, আরো চাইলে আমরা সব তথ্য দেবো। আমাদের সব ডকুমেন্ট আছে একদম। আমরা তো ভাষা কথা বলবো না, যেমন মানে ছেড়ে কথা বলবেন না, একদমই নয়, কোনোভাবে নয়।
তার জন্য তো আমরা সুপ্রিম কোর্টে গেছি আমরা। একেবারে আমরা এতক্ষণ কথা বলছিলাম মাইগ্রেন্ট ওয়ার্কার বোর্ডের চেয়ারম্যান এবং রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলামের সঙ্গে। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এবং তাদের যেভাবে বিজেপি শাসিত রাজ্যগুলোর কাছে একেবারে তাদের বিজেপি শাসিত রাজ্যগুলোর কাছে যেভাবে জবাব চাওয়া হয়েছে, সেই অপেক্ষায় কিন্তু আমরা থাকবো। এবং সামিরুল ইসলাম তিনি বললেন যে একেবারে কোনোভাবে ছেড়ে কথা বলা হবে না। যারা এই অত্যাচারের সঙ্গে যুক্ত, বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি, বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশে পাঠিয়ে দেওয়া, এই বিষয়গুলো কিন্তু তারা নজর রাখছেন। অন্যদিক থেকে একটি গুরুত্বপূর্ণ খবর যে রাজ্য সরকারের নতুন একটি প্রকল্প শ্রমশ্রী, যেখানে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তারা ফিরে আসলে তাদেরকে কিন্তু একটা ভাতা দেওয়া হবে, মোটা অঙ্কের টাকা ভাতা দেওয়া হবে। এ বিষয় নিয়ে বিস্তারিত আমরা ইন্টারভিউ নেব পরবর্তী ভিডিওতে, কিন্তু আমাদের সে বিষয়টা আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন। পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো যে শ্রমশ্রী যে প্রকল্প, এর বিস্তারিত, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা পাওয়া যাবে, এই সব বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।